ব্যাপারটা শুরু হয়েছিল নিঃশব্দে। কোনো ঢাকঢোল ছিল না, কোনো সরকারি বিবৃতি ছিল না, কোনো টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেউ কিছু ঘোষণা করেনি। শুধু রাতের অন্ধকারে তেহরানের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে কয়েকটি বিশালাকৃতির রাশিয়ান কার্গো বিমান নেমেছিল। বাণিজ্যিক স্যাটেলাইটের ক্যামেরা সেই ছবি তুলে ফেলেছিল ঠিকই, কিন্তু দুনিয়া সেটাকে আর 10টা খবরের মতোই চোখ বুলিয়ে ভুলে গিয়েছিল। কেউ জানতো না যে এই একটি ঘটনা এমন একটি ডমিনো ইফেক্ট তৈরি করবে যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। আজ কয়েক মাস পরে যখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাদের তদন্তের ফলাফল একত্রিত করছে, তখন যে চিত্রটা ফুটে উঠেছে সেটা ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্রগুলোতে এক ধরনের চাপা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ল্যাংলিতে সিআইএর সদর দপ্তরে ৩য় তলায় রাত ৩টায়ও জানালার আলো জ্বলছে। এটা স্বাভাবিক সময়ের কথা নয়। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে গত 2 সপ্তাহে যত জরুরি বৈঠক হয়েছে, গত 6 মাসেও এত বৈঠক হয়নি বলে জানাচ্ছেন ভেতরের খবর রাখা একাধিক সূত্র। পেন্টাগনের উচ্চ পদস্থ জেনারেলদের দেখলে বোঝা যায় কিছু একটা ঘটেছে। তারা মুখে কিছু বলছে না, কিন্তু তাদের চেহারায় ঘুমের অভাবের চিহ্ন দিনে দিনে গাঢ় হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নে তারা গোলমেলে উত্তর দিচ্ছেন, কখনো একেবারেই এড়িয়ে যাচ্ছেন। এই ধরনের নীরবতা গোয়েন্দা দুনিয়ায় সবসময় একটা জিনিস বোঝায়, ঝড় আসছে। আর এই ঝড়ের নাম সংক্ষেপে বলা যায় 3টি শব্দে, 2160 ব্ল্যাকজ্যাক। একাধিক গোয়েন্দা সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন যদি সত্যি হয়, তাহলে রাশিয়া তাদের সবচেয়ে মারাত্মক কৌশলগত বোমারু বিমান 2160 ইরানের কাছে হস্তান্তর করেছে। রাশিয়ানরা ভালোবেসে এই বিমানের নাম রেখেছে বেলি লেবেদ, বাংলায় যার মানে দাঁড়ায় সাদা রাজাহাঁস। নামটা শুনতে যতটাই রোমান্টিক মনে হোক না কেন, এই রাজাহাঁসের ডানার তলায় যা লুকানো থাকে তা দিয়ে একটা পুরো নৌবহরকে সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়া সম্ভব। এবং ঠিক এই সম্ভাবনাটাই এখন আমেরিকার সামরিক পরিকল্পনাবিদদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এই বিমানটা কেন এত ভয়ের তা বুঝতে গেলে একটু পেছনে ফিরতে হয়। শীতল যুদ্ধের ঠিক মধ্যভাগে যখন আমেরিকা তাদের B-1 ল্যান্সার নিয়ে গর্ব করে বেড়াচ্ছিল, তখন মস্কোর গোপন ডিজাইন ব্যুরোতে একদল প্রকৌশলী এমন কিছু আঁকছিলেন যা পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি ধ্বংসক্ষম বোমারু বিমান হিসেবে ইতিহাসে নাম লেখাবে। 1981 সালে প্রথম আকাশে উঠেছিল এই যন্ত্রদানব এবং 1987 সালের মধ্যে সোভিয়েত বিমান বাহিনীর সক্রিয় সদস্য হয়ে গিয়েছিল। এই বিমানের শারীরিক গঠন সম্পর্কে যখন জানবেন, তখন বুঝবেন কেন একে আকাশের দৈত্য বলা হয়। 54 মিটারের বেশি লম্বা, ডানার বিস্তার 55 মিটার পর্যন্ত ছড়াতে পারে। আকাশে থাকা অবস্থায় এর ওজন দাঁড়ায় প্রায় 275 টন। এই মাপগুলো শুনলেই একটা ধারণা পাওয়া যায় যে এটা সাধারণ কোনো বিমান নয়। কিন্তু যেটা সত্যিকারের ভয়ের বিষয় সেটা হলো, এত বিশাল শরীর নিয়েও এই বিমান শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুততায় আকাশ চিরে যেতে পারে। ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি গতিতে যখন এই ধাতব দানব ছুটে আসে, তখন শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে প্রতিক্রিয়া দেখানোর সময়টুকুও প্রায় থাকে না। এর জ্বালানি ধারণ ক্ষমতা নিয়ে আলাদা করে বলতে হয়। একবার আকাশে উঠলে কোনো বিরতি ছাড়াই 12,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে এই বিমান। ইরানের কোনো ঘাঁটি থেকে যদি একটি 2160 উড়াল দেয়, তাহলে তার আক্রমণের পরিসীমায় চলে আসে সমগ্র পারস্য উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি, এমনকি ইউরোপের একটা উল্লেখযোগ্য অংশ। এই তথ্যটা একবার মাথায় ঢুকিয়ে নিন, তারপর এগিয়ে যাওয়া যাক আসল জায়গায়। আসল আতঙ্কের জায়গাটা লুকিয়ে আছে এই বিমানের অস্ত্র ভাণ্ডারে। 2160 একসাথে 40 টন পর্যন্ত মরণাস্ত্র বহন করতে পারে। এর ভেতরে জায়গা আছে 12টি খ-101 ক্রুজ মিসাইলের, যার প্রতিটি 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। আছে খ-32 অ্যান্টিশিপ মিসাইল, যেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সমুদ্রে ভাসমান যুদ্ধ জাহাজ ধ্বংস করার একমাত্র উদ্দেশ্যে। কিন্তু এসব ছাপিয়ে যে অস্ত্রটি পুরো পরিস্থিতিকে দুঃস্বপ্নে রূপান্তরিত করেছে, তার নাম কিনঝাল। এই হাইপারসনিক মিসাইলটি শব্দের গতির 10 গুণ বেগে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশের কাছে কোনো প্রতিরক্ষা প্রযুক্তি নেই যা কিনঝালকে নিশ্চিতভাবে আটকাতে পারে। আমেরিকার সবচেয়ে উন্নত এজিস মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটাকে এতকাল দুর্ভেদ্য ঢাল হিসেবে গণ্য করা হতো, সেটাও কিনঝালের বিরুদ্ধে কার্যত অর্থহীন। রাডার মিসাইলটা ধরতে পারে হয়তো, কিন্তু এত অকল্পনীয় গতিতে সেটা ধেয়ে আসে যে পাল্টা ব্যবস্থা নেয়ার আগেই সব শেষ হয়ে যায়। একটা দৃশ্য কল্পনা করুন, রাতের পারস্য উপসাগর, নিচে আমেরিকার গর্ব ইউএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী তার নিয়মিত টহল দিচ্ছে। ডেকের উপর F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
৫,০০০-এর বেশি প্রশিক্ষিত সেনা এই ভাসমান দুর্গকে ২৪ ঘন্টা সচল রাখছেন। রাডার সিস্টেম আকাশ ও সাগরের প্রতিটি কোণায় চোখ রাখছে। সবকিছু নিয়ন্ত্রণে মনে হচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ১৫,০০০ মিটার উপরে মেঘের স্তরের অনেক উপরে একটি সাদা বিশালাকার পাখি নিঃশব্দে ডানা মেলে অপেক্ষা করছে। একটি নির্দেশ আসার সাথে সাথে ১২টি কিনজাল মিসাইল ছুটে যাবে নিচের দিকে। রাডার অপারেটর পর্দায় হয়তো কিছু একটা দেখে চিৎকার করে উঠবে, কিন্তু তার সেই চিৎকার শেষ হওয়ার আগেই প্রথম মিসাইল ডেকে আঘাত করবে। তারপর একের পর এক মিনিটের মধ্যে কয়েকশো কোটি ডলার মূল্যের সেই দুর্গ আগুনের লেলিহান শিখায় ঢেকে যাবে এবং ধীরে ধীরে সাগরের কালো অতলে ডুবে যাবে চিরতরে। এটা হলিউডের কোনো স্ক্রিপ্ট নয়। সামরিক বিশ্লেষকরা বলছেন এটা এখন একটা বাস্তব সম্ভাবনা। ঠিক কতগুলো Tu-160 ইরানের হাতে গেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কেউ বলছেন ২ থেকে ৪টি, কেউ ইঙ্গিত দিচ্ছেন সংখ্যা আরও বেশি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সংখ্যা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ মাত্র একটি Tu-160 একা সম্পূর্ণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ধ্বংস স্তূপে পরিণত করার জন্য যথেষ্ট। এবার আসা যাক মূল প্রশ্নে, রাশিয়া কেন এমন একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিল? এর উত্তর খুঁজতে হলে ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া ভূরাজনৈতিক বাস্তবতাটা বুঝতে হবে। আমেরিকা এবং ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে এমন কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্ক এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথ কার্যত বন্ধ। এই অবস্থায় মস্কো খুঁজছিল এমন কাউকে যে আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে রাজি এবং সক্ষম। মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে এই ভূমিকায় আর কে বেশি উপযুক্ত? তেহরানও তো দশকের পর দশক ধরে আমেরিকান নিষেধাজ্ঞার চাপে পিষ্ট। ট্রাম্প প্রশাসনের আমলে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার একতরফা প্রত্যাহার এবং তারপর জেনারেল কাশেম সুলাইমানির হত্যা, এই দুটি ঘটনা ইরান ও আমেরিকার মধ্যে বিশ্বাসের শেষ টুকরোটাকেও গুঁড়িয়ে দিয়েছে। ইরান বুঝে গেছে আমেরিকা যে কোনো মুহূর্তে তাদের উপর সামরিক আঘাত হানতে পারে এবং তাই তাদের দরকার ছিল এমন কিছু যা আমেরিকাকে দূরে রাখতে বাধ্য করবে। রাশিয়ার দরকার ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার গলায় একটা স্থায়ী কাঁটা বসানোর উপায়। দুই দেশের স্বার্থের এই অদ্ভুত সংযোগই জন্ম দিয়েছে এই অভূতপূর্ব অস্ত্র হস্তান্তরের। রাশিয়া পেয়েছে ভূকৌশলগত সুবিধা, আর ইরান পেয়েছে এমন সামরিক প্রযুক্তি যা রাতারাতি তাদের শক্তিকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে বড় শিকার কিন্তু আমেরিকা নিজেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সমুদ্রগুলোতে যে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে এসেছে, সেই আধিপত্য আজ প্রথমবারের মতো সত্যিকারের হুমকির মুখে দাঁড়িয়ে। তাদের 11টি বিমানবাহী রণতরী, শতাধিক ক্রুজার আর ডেস্ট্রয়ার যে অপ্রতিরোধ্য শক্তির ভিত্তিতে বিশ্বের সাগরে রাজত্ব করে এসেছে, সেই শক্তির ভিত এখন কাঁপছে। এতদিন পর্যন্ত আমেরিকান যুদ্ধজাহাজগুলো মূলত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো আর সমুদ্র পৃষ্ঠ ঘেঁষে আসা প্রচলিত অ্যান্টিশিপ মিসাইলের জন্য প্রস্তুত ছিল। সেসবের বিরুদ্ধে তাদের ডিফেন্স সিস্টেম বেশ কার্যকর, কিন্তু মাথার উপর 15,000 মিটার থেকে 10 গুণ শব্দ গতিতে খাড়াভাবে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, এটা সম্পূর্ণ ভিন্ন গল্প। এর বিরুদ্ধে তাদের হাতে কোনো নির্ভরযোগ্য উত্তর আজ পর্যন্ত নেই। পারস্য উপসাগরের রাতের জলরাশি আজ আর আগের মতো নিরাপদ লাগছে না। চাঁদের আলোয় ঝিকমিক করা সেই নীল জল এখন এমন এক অনিশ্চয়তার গল্প বলছে যার পরিণতি কেউ আজ করতে পারছে না। জলের নিচে এবং জলের অনেক উপরে জমা হচ্ছে এমন এক ঝড়, যে ঝড় কবে আঘাত করবে তা কেউ জানে না, কিন্তু যে আঘাত করবে এই আশঙ্কাটা এখন আর শুধু কল্পনা নয়। আর ঠিক এই কারণেই আজ রাতেও পেন্টাগনের জেনারেলরা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করবেন। ল্যাংলির সেই তৃতীয় তলার আলো নিভবে না, আর হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আরও একটি জরুরি বৈঠকের প্রস্তুতি চলতে থাকবে। সাদা রাজাহাঁস আকাশে ডানা মেলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা।